আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আইটিক স্কুলের লার্ন ফাস্ট প্লেট সিরিজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়বো নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের পঞ্চম অধ্যায়, যার নাম হচ্ছে বায়ুমণ্ডল। এর আগে আমরা বায়ুমণ্ডল আরও কয়েকটা টপিক শেষ করেছি, আজকেটা হয়তো আমাদের লাস্ট টপিক হবে। তো টপিকগুলো আজকে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। তো চলো দেরি না করে শুরু করা যাক। বিশ্ব উষ্ণায়ন, আসলে বিশ্ব উষ্ণায়ন জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। বিশ্ব উষ্ণায়নের ইংরেজি হচ্ছে, আমরা যেহেতু বাংলার চেয়ে ইংরেজিটা মাঝে মাঝে একটু বেশি ভালো বুঝি, উষ্ণায়ন মানে হচ্ছে ওয়ার্মিং, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বা পৃথিবীর যে তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেটাকে মূলত বোঝানো হচ্ছে। বিশ্ব উষ্ণায়ন বর্তমান পৃথিবীতে পরিবেশগত প্রধান সমস্যা সমূহের মধ্যে অন্যতম। বিশ্ব উষ্ণায়ন হার ক্রমান্বয়ে বৃদ্ধির ফলে পৃথিবীর জলবায়ু কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পৃথিবীর জলবায়ুর পরিবর্তনকে লক্ষ্য করা যাচ্ছে। এখন সেই পরিবর্তনটা আসলে কিরকম সেটা আমরা একটু দেখি। 100 বছর পূর্বের গড় তাপমাত্রার তুলনায় প্রায় 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের কাছে মনে হতে পারে যে মাত্র 0.6 ডিগ্রি, এটা তো কোনো ব্যাপারই না, এতটুকুর জন্য আর কতটুকু পার্থক্য হতে পারে। কিন্তু এটা হচ্ছে গড়, কোথাও হয়তো 10 ডিগ্রি বেড়েছে বা কোথাও হয়তো 2 ডিগ্রি। এইভাবে যখন গড় করা হয়, সে গড়ের পরিমাণটা কি 0.6 ডিগ্রি। কিন্তু এটাও কি আমাদের এড়িয়ে যাওয়ার মতো একটা ব্যাপার না। 0.6 ডিগ্রি কিন্তু আমাদের পৃথিবীর জন্য অনেকটা বেশি। এই এতটুকু তাপমাত্রা বৃদ্ধির জন্যই কি আস্তে আস্তে হিমবাহ গলে যাচ্ছে, এবং যার ফলে কি সমুদ্রের তাপমাত্রা বা সমুদ্রের যে পানির উচ্চতা সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এবং এই সমুদ্রের পানির উচ্চতা যদি ধীরে ধীরে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে সমুদ্রের তীরবর্তী অঞ্চল যেগুলো একটু নিম্ন অঞ্চল, সেগুলোকে আস্তে আস্তে সমুদ্রের তলায় তলিয়ে যাবে, যেটা কিন্তু মোটেও আমাদের জন্য সুবিধার বা ভালো নয়। বিজ্ঞানীগণ কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জলবায়ুগত পরিবর্তন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন যে 21 শতকের সমাপ্তিকালে, কত শতকের, অর্থাৎ যে এই যে আমাদের 21 শতক চলতেছে বা 21 শতকের সমাপ্তিকালে গড় তাপমাত্রা প্রায় আরো অতিরিক্ত 2.5 থেকে 5.5 ডিগ্রি, 2.5 থেকে 5.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যুক্ত হতে পারে। অর্থাৎ আমরা মাত্র কি দেখলাম যে মাত্র 0.6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই 21 শতকের সমাপ্তিকালে বা 21 শতকের শেষের দিকে এই তাপমাত্রা কত হতে পারে? 2.5 থেকে 5.5 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে, যেটা কিন্তু একটা হিউজ ডিফারেন্স। এর ফলে পর্বতের উপরিভাগের জমাকৃত বরফ এবং মেরু অঞ্চলের হিমবাহের দ্রুত গলনের কারণে সমুদ্র পৃষ্ঠে কি পানির উচ্চতা কি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। যেভাবেই হোক, যদি পানির উচ্চতা কোনোভাবে বৃদ্ধি পায়, সেটা কোনোভাবেই আমাদের জন্য একটা সুফল বয়ে আনবে না, সেটা অবশ্যই আমাদের জন্য সমস্যা বা আমাদের দুর্ভোগ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরেরটা হচ্ছে গ্রিন হাউস। তার আগে আমি একটা জিনিস বলে নিই, এখানে বোঝার মতো বা একদম খুবই ইম্পর্টেন্ট যে ব্যাপার আছে, আসলে সেটা আসলে এরকম না, তোমরা নিজেরা বললে বুঝতে পারবে, কিন্তু আমি তোমাদের সহজ বোঝানোর জন্য আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, গ্রিন হাউস ব্যাপারটা আসলে জিনিসটা কি বা গ্রিন হাউস কীভাবে কাজ করে সেটা আমরা একটু জানি। আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে যেহেতু নাতিশীতোষ্ণ অঞ্চল, পর্যাপ্ত পরিমাণে রোদ বৃষ্টি সবই আছে, কিন্তু বিভিন্ন দেশে বা শীত প্রধান দেশে পর্যাপ্ত পানীয় নাই বা পর্যাপ্ত রোদের আলো নেই, যার ফলে কি তারা শাকসবজি চাষ করতে পারে না। তো তারা কি করে, তারা একটা কাচের বাড়ি নির্মাণ করে। কিসে নির্মাণ করে? কাচের ঘর বা পলিথিন দিয়ে, অনেক জায়গায় দেখেছি আমরা যে পলিথিন দিয়ে তারা বিভিন্ন ঘর নির্মাণ করে। ট্রান্সপারেন্ট থাকে অনেকটা, যে সূর্যের আলো সারাদিন সেটার ভিতরে থাকে, বা যতটুকু সূর্যের আলো পড়ুক না কেন সেটা কি ওই ঘরের ভিতরে সংরক্ষিত থাকে বা সঞ্চিত থাকে, এবং সেই সূর্যের আলো বা সেই তাপকে কাজে লাগিয়ে কি মূলত তোমার উদ্ভিদগুলো যা থাকে তারা কি তাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি তাদের খাদ্যটা তৈরি করতে পারে। এর ফলে কি তারা বেড়ে ওঠে এবং তারা কি বৃদ্ধি পায়। এখানে মূল কনসেপ্টটা হচ্ছে যে দিনের বেলায় যত সূর্যের আলোয় পড়ুক না কেন, ভিতরে তার তাপটা সঞ্চিত রাখে, কি করে তাপটা ধরে রাখে। তেমনি পৃথিবীর অবস্থা কি দিন দিন সেরকম হয়ে যাচ্ছে যে পৃথিবীতে এই পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বা সূর্যের আলো বা সূর্যের তাপ বা মানুষের কর্মকাণ্ডের ফলে যেসব তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেটা কি রাত্রেবেলা পুরোপুরি বিকিরণ করতে পারছে না, যার ফলে কি পৃথিবীটা মূলত উত্তপ্ত থেকে যাচ্ছে। তো কেন সেটা থাকে একটু দেখি। সূর্যের আলো পৃথিবীর সমস্ত তাপ ও শক্তির মূল উৎস। বিজ্ঞানের ভাষায় সমস্ত তাপ ও শক্তির মূল উৎস কি সূর্য, কিন্তু আমরা যেহেতু মুসলিম, আমরা কি জানি সমস্ত শক্তির আধারকে একমাত্র আল্লাহ তাআলা। পৃথিবীতে আসা সূর্যালোক, অর্থাৎ পৃথিবীতে যে সূর্যের আলোটা পড়ে ভূপৃষ্ঠ শোষণ করে, সেটা কি করে ভূপৃষ্ঠ শোষণ করে এবং বায়ুমণ্ডল উত্তপ্ত করে। অবশ্যই আমরা যেহেতু আমরা পঞ্চম অধ্যায় পড়তেছি বা আমরা যেহেতু ভূগোল পড়তেছি, সেটা আমরা অবশ্যই জানা দরকার যে সূর্যের আলোর ফলে কি ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, প্লাস কি বায়ুটাকে অনেকটা উত্তপ্ত হয়।
মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ যেমন কাঠকয়লা পোড়ানো, গাছ কাটা, কলকারখানার ধোঁয়া ইত্যাদি কারণে কি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন বা সিএফসি বিভিন্ন গ্যাসের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই গ্যাসগুলোকে মূলত কি বলা হয়? গ্রিন হাউস গ্যাস বলা হয়। তো গ্রিন হাউস গ্যাসগুলো কি কি? পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য যে সকল গ্যাসগুলো দেয় সেগুলো কি মূলত গ্রিন হাউস গ্যাস। বায়ুমণ্ডলে সৃষ্টি হচ্ছে ক্রমশ পুরো একটি গ্রিন হাউস গ্যাসের স্তর বা চাদর, অর্থাৎ এই গ্যাসগুলো বায়ুস্তরে এক স্থানে জমা হয়ে এখানে একটা চাদর বা একটা ফিল্টারের মতো কাজ করতেছে, যা পৃথিবী থেকে তাপগুলো কি বাইরে যেতে দিচ্ছে না। এর ফলে পৃথিবী পৃষ্ঠ থেকে ছেড়ে দেওয়া তাপ পুনরায় ফেরত যায় না। অর্থাৎ যেহেতু তার একটা স্তর বা তার একটা চাদরের মতো সৃষ্টি করতেছে, যার ফলে কি পৃথিবী যে রাত্রেবেলা তার তাপটা বিকিরণ করবে বা তাপটা ছেড়ে দেবে, সেই তাপটাকে পুরোপুরি ছাড়তে পারছে না। সেই চাদর বাঁধা হয়ে তাপটাকে আবার পৃথিবীতে ফিরে আসে। তাপ শোষণের পরিমাণ বৃদ্ধি পায় এবং ক্রমশ উষ্ণতা বৃদ্ধি পেতে থাকছে বা পেতে থাকে। উষ্ণতা বৃদ্ধির এই প্রক্রিয়া কি মূলত গ্রিন হাউস প্রভাব বা প্রতিক্রিয়া। কি? গ্রিন হাউস প্রভাব বা প্রতিক্রিয়া। তো গ্রিন হাউস প্রভাব বা প্রতিক্রিয়া জিনিসটা কি সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা যদি ক নাম্বারে বা খ নাম্বার আসে, ক নাম্বার অবশ্য খুব একটা আসবে না, বিশেষ করে খ নাম্বারে আসবে যে গ্রিন হাউস প্রতিক্রিয়া জিনিসটা কি ব্যাখ্যা করো। তোমরা আশা করি এতটুকু পড়ার মাঝখান দেয় বা এতটুকু পড়ার মাধ্যমে সেটা লিখতে পারবা। মেরু অঞ্চলে কাচের ঘরে সৌরতাপ আটকিয়ে সবজি চাষ করাকে গ্রিন হাউস বা গ্রিন হাউস এগ্রিকালচার সিস্টেম বলে। তো আমি একটু আগে বুঝিয়েছি আসলে যে কিভাবে গ্রিন হাউসটা কাজ করে, কিভাবে কাচের ঘরে তাপটা আটকা থাকে, সেটা তোমরা কি একটু আগে তোমাদেরকে বলেছি। পরবর্তী দেখি, বিশ্ব উষ্ণায়নের জন্য অর্থাৎ বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্যাসগুলো কি কি? সেই দায়ী গ্যাসগুলো হলো কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন ও ক্লোরোফ্লোরোকার্বন, যার শর্ট ফর্ম কি সিএফসি। সিএফসি। এই ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং মিথেন এগুলো কি মূলত গ্রিন হাউস গ্যাস, এবং এই গ্যাসগুলোর ফলে কি পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আমরা বলবো এই যে গ্রিন হাউস গ্যাসের যে প্রভাব বা জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটা, সেটা দুইভাবে, একটা হচ্ছে বিশ্ব পরিপ্রেক্ষিতে, একটা হচ্ছে বাংলাদেশের দিক থেকে। অর্থাৎ বিশ্ব কিভাবে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশ কিভাবে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমরা জানবো। তো আগে আমরা বিশ্বে কিভাবে হচ্ছে সেটা একটু দেখি। বিশ্বের আবহাওয়া ও তার ধরন দিন দিন বদলে যাচ্ছে। বিশ্বের যে আবহাওয়া বা জলবায়ুর যে ধরন সেটা কি দিন দিন বদলে যাচ্ছে বা চেঞ্জ হচ্ছে। কোনো ঋতুতেই আমরা প্রকৃতির কাছ থেকে স্বাভাবিক আচরণ পাচ্ছি না। এটা স্বাভাবিক ব্যাপার, তুমি আমি নিজেও বুঝতে পারতেছি যে কোনো ঋতুতে, বাংলাদেশ হোক বা বিশ্ব হোক, আমরা কোনো ঋতুতে যে ঋতুর যে পজিটিভ বৈশিষ্ট্য, তার যে অনুকূল বৈশিষ্ট্য, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শীতকালে অতিরিক্ত শীত পড়ে, একদম হাড় কাঁপানো শীত, বা গরমে অতিরিক্ত গরম করে যেটা সহ্য করার মতো না, এবং বৃষ্টির সময় অতিরিক্ত বৃষ্টি হয় যার ফলে কি বন্যার মতো কি সমস্যা দেখা দেয়। ইভেন বাংলাদেশে বর্তমানে বন্যা হচ্ছে বিভিন্ন জায়গায়, ইভেন ঢাকা শহরে খুব একটা অস্বাস্থ্যকর বা অস্বস্তিকর একটা পরিবেশের মতো সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় অনাবৃষ্টি, খরার সময় বৃষ্টি, গরমের সময় উত্তরের হাওয়া এবং শীতের সময় তপ্ত হাওয়া, কেমন যেন এলোমেলো আবহাওয়া লক্ষ্য করা যায়। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী গ্রিন হাউস প্রভাব পৃথিবীর কয়েকটি দেশ, যথা গ্রিন হাউস প্রভাব অর্থাৎ গ্রিন হাউস যেটা ব্যাড ইম্প্যাক্ট, এটা কোথায় কোথায় পড়তে পারে সেটা হলো কানাডা, রাশিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন এবং দক্ষিণ আমেরিকা প্রভৃতি দেশগুলোর জন্য কি সাফল্য বয়ে আনবে। এটার প্রত্যেকটা জিনিসেরই দুইটা ইম্প্যাক্ট থাকে, একটা গুড একটা ব্যাড। এই জলবায়ু বৃদ্ধির ফলে বা গ্রিন হাউসের ফলে যে সকল দেশ শীতল দেশ বা যে সকল দেশ অনেকটা বরফাচ্ছন্ন দেশ, সেই সকল দেশের জন্য এটা একটা সুফল বয়ে আনবে। কি বয়ে আনবে? একটা সুফল বয়ে আনবে। যদি কানাডা, আমরা জানি কানাডা, রাশিয়া, নরওয়ে এগুলো কোনো শীত প্রধান দেশ বা বরফে তাদের বিভিন্ন এলাকা বা অঞ্চল ঢেকে থাকে। এখন যদি গ্রিন হাউস প্রভাব বৃদ্ধি পায় বা পৃথিবীর তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে এই সকল অঞ্চলে বরফগুলো গলে যাবে এবং তাদেরকে জমি আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং তারা কি সেই সকল জমিতে কি চাষাবাস করতে পারবে। এই শীত প্রধান দেশগুলোর জন্য কি মূলত এই গ্রিন হাউস প্রভাবটা খুবই ভালো বা সুফল বয়ে আনবে। এ কারণে এইসব অঞ্চলে লক্ষ লক্ষ একর জমি বরফ মুক্ত হবে এবং চাষাবাদ ও বসবাসের যোগ্য হয়ে উঠবে। তো আমরা এতক্ষণ সেটাই বললাম। এটা হচ্ছে কি এই সকল দেশের জন্য কি সুফল, কিন্তু সকলের জন্য কি সুফল, কারোর জন্য কি কুফল নয়? অবশ্যই অনেকের জন্য কি এটা একটা কুফল বা খারাপ দিক। এই যে আমরা একটু দেখবো, অন্যদিকে দুর্ভোগ বাড়বে পৃথিবীর প্রায় 40% এলাকার দরিদ্র অধিবাসীদের। কি? 40% এলাকার দরিদ্র আদিবাসীদের। কারণ গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে উপকূলীয় এলাকার এক বিরাট অংশ পানির নিচে তলিয়ে যাবে আশঙ্কা রয়েছে বা তলিয়ে যাবে। সমুদ্র উপকূলবর্তী পৃথিবীর বেশ কয়েকটি বিখ্যাত শহর হবে ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, যেহেতু পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাহলে বরফ অঞ্চলগুলো অবশ্যই গলে যাবে
এবং এই সকল দেশগুলো কি তাদের যে বরফাচ্ছন্ন যে জায়গাগুলো ছিল সেগুলো মুক্ত হবে এবং তারা কি চাষাবাদ করতে পারবে। কিন্তু এই যে বরফটা গলবে, সে বরফ গলা পানিটা কোথায় যাবে? সে পানিটা অবশ্যই সমুদ্রে যাবে। কিন্তু সমুদ্রে যাওয়ার ফলে সমুদ্রের পানির উচ্চতা আস্তে আস্তে বাড়বে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যে সকল অঞ্চল নিচু বা সমুদ্রের একদম পৃষ্ঠ বরাবর, সেই সকল অঞ্চলগুলো আস্তে আস্তে তলিয়ে যাবে। এবং এই রকম মানুষের সংখ্যা কত? প্রায় 40%। কত? প্রায় 40%। এবং এরকম মানুষগুলোকে দুর্ভোগে পড়তে হবে এবং কি তাদের জীবনে আশঙ্কা থাকবে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন এতক্ষণ আমরা পড়লাম জলবায়ুর প্রভাবের কারণে যে বিশ্বের যে ক্ষতিটা হবে সেটা। এখন আমরা পড়বো বাংলাদেশের প্রেক্ষিতে আসলে এটার কি অবস্থা সেটা একটু দেখবো আমরা। মানুষের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে মাত্রাতিরিক্ত গ্রিনহাউস গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড গ্যাসগুলো নির্গমনের কারণে বিশ্বে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। কিসে বৃদ্ধি পাচ্ছে? বিশ্বে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা আগের স্লাইডেও দেখেছি। এখন আমরা দেখব আগামী দিনগুলোতে এর মাত্রা আরও বাড়ার আশঙ্কা আছে। যে বর্তমানে যদি 10% থাকে, ফিউচার আরও 50% হওয়ার চান্সেস আছে, অর্থাৎ আশঙ্কা আছে। জাতিসংঘ তার সতর্কীকরণে বলেছে পরবর্তী 50 বছরের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 3 ফুট বাড়লে, কত? 3 ফুট বাড়লে তাতে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী একটি অংশ প্লাবিত হবে। প্রায় 17% ভূমি, প্রায় 17% ভূমি পানির নিচে তলিয়ে যাবে। তো এতটুকু আমরা আগে একটু খেয়াল করি। জাতিসংঘ তার সতর্কীকরণে বলেছে পরবর্তী 50 বছরে, কত বছরে? পরবর্তী 50 বছরে যদি তাপমাত্রা এভাবে বাড়তে থাকে এবং সমুদ্রের পানির উচ্চতা যদি বৃদ্ধি পেতে থাকে এবং সেটা যদি 3 ফুটে আসে, কত? যে সেটা যদি 3 ফুট বেড়ে যায়, এই বেড়ে যাওয়ার ফলে কি বাংলাদেশের প্রায় 17% ভূমি, কত শতাংশ? প্রায় 17% ভূমি। বাংলাদেশ এমনিতে ছোট একটা রাষ্ট্র, তার 17% যদি সমুদ্রের পানির নিচে চলে যায় কি থাকবে? এবং এই 17% অঞ্চলে প্রায় কত? 3 কোটি মানুষ রয়েছে। কত কোটি? প্রায় 3 কোটি। আনুমানিক 3 কোটি মানুষ তাদের ঘর বাড়ি, ফসলি জমি হারিয়ে জলবায়ু উদাস্তুতে পরিণত হবে। ইন্টারন্যাশনাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ এর তথ্য অনুসারে 2030 সালের পর, কত? 2030 সালের পর নদীর প্রবাহ নাটকীয়ভাবে কমে যাবে। কি হবে? নদীর প্রবাহ নাটকীয়ভাবে কমে যাবে। ফলে এশিয়ায় পানির স্বল্পতা দেখা দেবে এবং 50 সালের মধ্যে প্রায় 100 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ব্যাপারটা বুঝতে পারতেছো? ইন্টারন্যাশনাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ এর তথ্য অনুসারে 2030 সালের মধ্যে বাংলাদেশের বা এশিয়ার যে সকল অঞ্চলে যে নদীগুলো আছে সেগুলোর নদীর যে প্রবাহটা সেটাকে নাটকীয়ভাবে কমে যাবে। অর্থাৎ কোনো একটা আকস্মিকভাবে হোক বা কোনো একটা কারণ হোক সেটাকে কমে যাবে বা বন্ধ হয়ে যাবে। এবং বন্ধ হলে কি এশিয়ায় পানির স্বল্পতা দেখা দেবে। জাস্ট শুধু বাংলাদেশে না, পুরো দক্ষিণ এশিয়ায় কি পানির স্বল্পতা দেখা দেবে। এবং 2050 সালের মধ্যে কি প্রায় 100 কোটি মানুষ এর জন্য ক্ষতিগ্রস্ত হবে। তো এটাকে আমাদের জন্য খুব একটা সুফল বয়ে আনবে? অবশ্যই না, সেটা আমাদের জন্য খুব একটা খারাপ হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থাৎ এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি সমীক্ষা থেকে জানা যায় উষ্ণায়নের বর্তমান ধারা 2050 সাল পর্যন্ত অব্যাহত থাকলে, অর্থাৎ যেভাবে বা যে হারে উষ্ণায়ন বা উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সেটা যদি এই সিস্টেমে বা এই যাত্রায় যদি 50 সাল পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে দক্ষিণ এশিয়ার শস্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাবে। দক্ষিণ এশিয়ায় শস্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাবে। জলবায়ুর জন্য আনুষঙ্গিক পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ার 150 কোটি, কত? 150 কোটির বেশি মানুষ সরাসরি পানি ও খাদ্য ঝুঁকিতে পড়বে। কত কোটি মানুষ? 150 কোটি মানুষ, অর্থাৎ 150 কোটি মানুষ সরাসরি একদম ওতপ্রোতভাবে পানি ও খাদ্য ঝুঁকিতে বা পানি ও খাদ্য সংকটে পড়বে, যেটা কি মোটেও ভালো নয়। ভবিষ্যৎবাণী করা হয়েছে যে বিশ্ব উষ্ণায়নের ফলে এ শতকের শেষ নাগাদে বিশ্বের চাষাবাদ 20 থেকে 40% হ্রাস পেতে পারে। এই শতক অর্থাৎ 21 শতকের শেষের অবধিতে বা শেষের সময় চাষাবাদ কত? 20 থেকে 40% হ্রাস পেতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ MIT এর অর্থনীতিবিদদের নতুন গবেষণা অনুসারে জানা যায় বিশ্ব উষ্ণায়ন ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে একটা ব্যাপক ব্যবধান বাড়িয়ে দেবে। অর্থাৎ ধনী দেশ আস্তে আস্তে তারা ধনী হবে, যেহেতু তাদের বরফমুক্ত এলাকা হবে এবং তারা চাষাবাস করতে পারবে, অর্থাৎ তারা কিছুটা সমৃদ্ধ হবে। এবং দরিদ্র দেশগুলোকে আস্তে আস্তে আরও দরিদ্র হবে, তাদের খাদ্য সংকট দেখা দেবে, তাদের পানি সংকট দেখা দেবে। এই সকল কিছু মিলে কি তাদের মধ্যে একটা ব্যাপক ব্যবধান কি তারা বাড়িয়ে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
2009 সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য 5টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে। কয়টি? 2009 সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য 5টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে। এগুলো কি কি আমরা একটু দেখে নিই। এগুলো হলো মরুকরণ অর্থাৎ মরুভূমিতে পরিণত হবে একটা, বন্যা, ঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে কি অধিকত অনিশ্চয়তা অর্থাৎ কৃষিক্ষেত্রে কি খুব একটা নিশ্চয়তা থাকবে না যে তার আগের মতো আবার কৃষিকাজ করতে পারবে। এগুলোর প্রতিটিতে শীর্ষ ঝুঁকিপূর্ণ 12টি দেশের তালিকা তৈরি করা হয়েছে। শীর্ষ ঝুঁকিপূর্ণ কয়টি দেশের তালিকা করা হয়েছে? 12টি। সেই তালিকার 5টি ভাগের একটিতে শীর্ষ ঝুঁকিপূর্ণ অর্থাৎ সেই তালিকাকে আবার কয়টি ভাগ করা হয়েছে? 5টি। 5টি ভাগের একটিতে শীর্ষ ঝুঁকিপূর্ণ সহ তিনটিতে নাম আছে বাংলাদেশের। অর্থাৎ বাংলাদেশ কতটা ঝুঁকিতে আছে সেটা আমরা একটু বুঝতে পারবো। যে 12টা দেশের তালিকা করছে সেখান থেকে 5টা ভাগ করছে, সেই 5টা ভাগের মধ্যে যে বিশেষ 3টা দেশ রয়েছে সেই 3টে দেশের মধ্যে একটি কি? বাংলাদেশ। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন যদি হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কি? বাংলাদেশ। 1992 সালে ইউএনএফসিসিসি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ নামে জাতিসংঘের একটি অঙ্গ সংগঠন প্রতি বছর বিশ্ব নেতাদের নিয়ে বিশ্ব জলবায়ু বিষয়ক সম্মেলনের সিদ্ধান্ত নেয়। বিশ্ব জলবায়ু পরিবর্তন সমস্যা নিরসনে কাজ করা এর মূল লক্ষ্য। তাহলে এই যে ইউএনএফসিসিসি এর মূল কাজটা কি? মূল লক্ষ্যটা কি? বিশ্ব পরিবর্তনের সমস্যা নিরসনে কাজ করা, বিশ্ব জলবায়ু পরিবর্তনের যে সমস্যাগুলো হবে সেগুলো নিয়ে কি কাজ করা। এই সম্মেলনের সংক্ষেপে বলা হয় কপ। এই সম্মেলনকে সংক্ষেপে কি বলা হয়? কপ, কনফারেন্স অফ দ্য পার্টিস। তো আশা করি তোমরা এদের বুঝতে পেরেছো এবং এখানে কি মূলত আমাদের অধ্যায়ের যে ব্যাপারটা সেটা কি শেষ হলো। আমরা আমাদের সাধ্যমতো আমি আমার সাধ্যমতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি তারপরেও তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আইটি স্কুলের প্রচারিত ভিডিওগুলো দেখে যদি তোমরা কিছু শিখে থাকো অবশ্যই আমাদেরকে কোর্স ফিতে সাপোর্ট করবে এবং তোমরা কোর্স ফি দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো কিংবা ডাউনলোড করতে পারো আমাদের মোবাইল অ্যাপ। আইটি স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।